ব্যাংক ও কোষাগার খালি করে পালিয়েছে আওয়ামী লীগ। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ধসে পড়া অর্থনীতি সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এর আগে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সই হয় 6টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি, যেখানে বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে জাপান। টোকিও থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টাকে দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনূস ইশিবা। এতে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি বেশি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্পের সমঝোতা স্মারক ও চুক্তি হয়। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি। $418 মিলিয়ন হচ্ছে বাজেটারি সাপোর্ট, এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। এরপর ডক্টর ইউনূস যান টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার 3-0 তত্ত্ব সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। Globally, if you think, total global wealth is in the hands of few people. সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সম্প্রতি রেমিটেন্সের প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদান স্মরণ করেন তিনি। কোষাগার খালি যখন তারা চলে গেছে, কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, তাদের ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। প্রবাসীদের দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। মারুফা রহমান, নিউজ 24, টোকিও, জাপান। 2024 সালে প্রবাসে বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের মৃত্যুর সংখ্যা প্রায় রেকর্ড ছুঁয়েছে। 4813টি মৃতদেহ দেশে ফেরত আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় 5.7% বেশি। এদিকে মৃতদেহ বুঝে পেতে স্বজনদেরও নানা ভোগান্তিতে পড়তে হয়। তবে কয়েকদিনের মধ্যেই রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ পরিবারকে বুঝিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বাহরাইন দূতাবাস। বাহরাইন থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পরিবারের স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে এসে প্রতি বছর লাশ হয়ে ফিরছেন হাজারো প্রবাসী। একজন প্রবাসীর উপর ভরসা করে গোটা একটা পরিবার স্বপ্নের পসরা সাজায়। তবে হঠাৎ করেই যখন মানুষটি পাড়ি জমায় পরপারে, মৃত্যু হয় গোটা পরিবারের। তথ্য বলছে 2024 সালে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মৃত্যুর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। মৃত্যু হয়েছে 4813 জন অভিবাসীর। গবেষণায় দেখা গেছে 2024 সালে যেসব প্রবাসী মারা গেছেন তাদের গড় বয়স ছিল মাত্র 38 বছর। প্রবাসে আমরা অনেকেই ছোট ছোট অসুস্থতাকে ইগনোর করি, যার ফলে বড় ধরনের রোগে আক্রান্ত হই। তবে এসব রেমিটেন্স যোদ্ধাদের কষ্ট এখানে শেষ নয়। এসব মৃতদেহ পেতে পদে পদে ভোগান্তিতে পড়েন প্রবাসী পরিবারগুলো। তবে নানা সংকটের মাঝে দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে মৃতদেহ পাঠাতে চেষ্টা করছে বাহরাইন দূতাবাস। 2 থেকে 3 কর্মদিনেই পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে আস্থা অর্জন করছেন প্রবাসীদের। বিগত বছরগুলোতে দেখা গেছে বাহরাইন থেকে খুব দ্রুত লাশ বাংলাদেশে পৌঁছে যায়। এই জিনিসটা সম্ভব হয় আসলে 3টা পক্ষের সমন্বয়ের কারণে এবং খুবই আন্তরিকতার কারণে। এটার মধ্যে প্রথম পক্ষ হচ্ছে আসলে একটা লাশের কিন্তু আত্মীয় স্বজন বা রুমমেটরা প্রথম উদ্যোগটা নেন, দেন হচ্ছে ওনারা এম্বাসিতে যান এবং এম্বাসি সেখানে ভালো একটা কন্ট্রিবিউশন করে। প্রবাসী কর্মীদের মৃতদেহ বাংলাদেশে প্রেরণে বাংলাদেশ দূতাবাস মানামা বাহরাইন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে থাকে এবং এই জন্য 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে
প্রবাসী কর্মীদের মৃতদেহ বাংলাদেশে পৌঁছে যায়। শুধু দূতাবাস নয়, রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ পরিবারের কাছে পাঠাতে কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রবাসীদের। মাসুদ রানা, নিউজ 24। বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া শিগগিরই চালুর বার্তা দিল যুক্তরাষ্ট্র। বর্তমান স্থগিতাদেশ অস্থায়ী বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চীন সহ বেশ কিছু দেশের জন্য কড়াকড়ি থাকছে। চলতি বছরে হাজারেরও বেশি ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ভারতে তাড়ানো হয়েছে। বিশ্বব্যাপী বিদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলেও শিগগিরই ভিসার সাক্ষাৎকার চালু হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যারা আবেদন করেছেন বা করতে চান তাদের প্রতি আমাদের পরামর্শ হলো আবেদন প্রক্রিয়া চালিয়ে যান এবং অনলাইনে সাক্ষাৎকারের সময় পাওয়া যাচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করুন। এটি খুব শিগগিরই চালু হবে বলে আমরা প্রত্যাশা করছি। এই ঘোষণায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে আশার আলো দেখা দিয়েছে। তবে চীন, হংকং সহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের জন্য নতুন নিয়মে জুড়ে দেওয়া হতে পারে বেশ কিছু শর্ত। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে প্রায় 1100 ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে ভারতীয় শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে আবেদন যাচাই করবে ওয়াশিংটন বলে আশাবাদী দিল্লি। মাসুদ রানা, নিউজ 24। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মালদ্বীপ বিএনপি। দিবসটি উপলক্ষে রাজধানী মালের স্টার হোটেলে এ আয়োজন করা হয়। মালদ্বীপ বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপি সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিটি ডাবলিনের দ্বিবার্ষিক সম্মেলন। দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। এছাড়াও বাংলাদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে আসছে এই সংগঠন। দ্বিবার্ষিক সম্মেলনে প্রেসিডেন্ট পদে মোহাম্মদ মোস্তফা এবং সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন। লন্ডনের কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওপেন ডে। অনুষ্ঠানে বেশ কয়েকটি কোম্পানির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আর এ সময় বক্তব্য রাখেন কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশনের ইউকে চেয়ারম্যান বুলবুল আহমেদ, সেক্রেটারি হেলাল আহমেদ সহ আরও অনেকেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নির্বাচন চান না বলেই বিদেশিদের কাছে বিএনপিকে তুলে ধরছেন নেতিবাচকভাবে, এমন অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে তারা এসব কথা বলেছেন। নেতারা আরও জানান, দেশ গণতন্ত্রহীন, তাই এখনও অধরা ভোটের অধিকার। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাকে দেশ হারিয়েছে ঘাতকের বুলেটে। প্রথম জানাজা ও দাফন থেকে মাঝে পেরিয়েছে 44টি বছর। গেল 1.5 দশকের স্বৈরশাসনে প্রতিবন্ধকতা ছিল স্মরণে, কিন্তু জাতীয়তাবাদ আদর্শ ধারণকারীদের শ্রদ্ধা আর ভালোবাসায় কমতি আসেনি এক বিন্দুও। বেদনা বিধুর শুক্রবার ছিল সেদিনের মতোই বৃষ্টিমুখর। তবুও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলের স্রোত জিয়া উদ্যান অভিমুখে। ফুলে ফুলে ভরে ওঠে জিয়াউর রহমানের সমাধি। নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রিয় নেতাকে পরপরে ভালো রাখার প্রার্থনায় হাজারো হাত ওঠে সৃষ্টিকর্তার কাছে। আগামী দিনের প্রজন্মের কি আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করার যেই চিন্তা ভাবনা শহীদ জিয়া শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় বেগম জিয়া সেটা অক্ষুণ্ণ রেখেছেন। একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদ আসে শাহাদাত বার্ষিকীর নানান কর্মসূচিতে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস, একটা ইউনূস, উনি নির্বাচন চায় না।
বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। এদিকে শাহাদত বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। কর্মসূচিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্যরা জানান, নির্বাচন নিয়ে বিএনপিকে অনর্থক দোষারোপ করেছেন প্রধান উপদেষ্টা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার প্রধানের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন নেতারা। যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে, আলাপ করেছে, যে সমস্ত সময় উনি আহ্বান করেছিলেন আলাপ আলোচনার জন্য সমস্ত দলকে, সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত 16 বছর যাবত দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। নির্বাচন নিয়ে বিএনপির অনড় অবস্থান জানান দলের নেতারা, অন্যথায় জনগণই ভোট আদায় করবে বলে মন্তব্য তাদের। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থান কোনো একক দলের সফলতা নয়, এটি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গত 16 বছরের অন্যায় অনিয়ম আর চলতে দেয়া যাবে না। শুক্রবার গাইবান্ধায় দিনব্যাপী বিভিন্ন পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলাম প্রিন্সের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। সর্বস্তরের জনগণের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ, বোনারপাড়া, কালীরবাজার ও গাইবান্ধা পৌর পার্কে অনুষ্ঠিত এসব পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার গড়া নতুন দলের গণসংযোগ ও কেন্দ্রীয় নেতাদের আগমনে খুশি স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। আপনারাই বলুন, স্বাধীনতার এই 53 বছরে আপনারা কি কিছু পেয়েছেন? যেহেতু ছাত্ররা নেমেছে এবং 17 বছরের এই ফ্যাসিস্টকে পর্যন্ত হটিয়ে ফেলেছে, আজকে আমাদের এখানে সার্জিস আলম আছে। আমরা চাই এইসব পাঁচটা কোন সংসদ সদস্য যেন না হতে পারে, দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে, গাইবান্ধার উন্নয়নে কাজ করতে পারে। এ সময় সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশ কারো দাসত্ব করবে না। জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের সফলতা নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা যদি কোনো একটা দল মার্কার অন্ধভক্ত হয়ে যান, কোনো একজন ব্যক্তি পূজারী হয়ে যান, তাহলে নতুন করে যে ভালো মানুষরা আগামীতে রাজনীতি করতে চায়, আপনাদের কথা বলতে চায়, আপনাদের প্রতিনিধিত্ব করতে চায়, তারা আর সামনে আসতে পারবে না। এনসিপি সবসময় গাইবান্ধার মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন সার্জিস আলম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সংগঠক তারিকুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর মিঠাপুকুর মহাসড়কের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত মালামাল টেন্ডার পায় সেনা কল্যাণ সংস্থা। ক্র্যাব বহনকারী দুটি ট্রাক গন্তব্যে যাওয়ার সময় গতিরোধ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারিকুল সহ তার অনুসারীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাতে নাতে আটক করে সেনা সদস্যরা। পরে পার্বতীপুর মডেল থানায় তাকে সোপর্দ করা হয়। সীমান্তে বেড়েছে ভারতের পুশিন। চলতি মাসে হাজার ছাড়িয়েছে অনুপ্রবেশকারীর সংখ্যা। স্থানীয় বিজিবির বাধায় কোনো কোনো সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো গেলেও অন্য সীমান্তে অনুপ্রবেশ বেড়েই চলেছে। যাচাই বাছাই ছাড়া এভাবে অনুপ্রবেশ নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সাথে জোর করে এভাবে অন্য দেশে মানুষকে ঠেলে দেয়া সীমান্ত আইন লঙ্ঘন বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। মৌলভীবাজারের 3টি সীমান্ত দিয়ে আরও 29 জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এমন চিত্র এখন প্রতিদিনকার। বাংলাদেশি ট্যাগ দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়েই চলছে ভারতের এই অবিরাম পুশিন। শিশু, নারী, পুরুষ, বয়োজ্যেষ্ঠ ছাড় পাচ্ছেন না কেউই। যাদের জোর করে ঠেলে পাঠানো হচ্ছে তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক যেমন রয়েছেন, তেমনি আছেন রোহিঙ্গা শরণার্থী ও পরিচয় না জানা অনেকেই। বিজিবির তথ্য বলছে, গত 6 মে থেকে এখন পর্যন্ত 1028 জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারত। এছাড়া 78 জনকে পুশিনের তথ্য দিচ্ছে কোস্টগার্ড।
যাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয় সুন্দরবনের গহীন অরণ্যের মান্দারবাড়িয়া এলাকা দিয়ে। পুশিনের শিকার ব্যক্তিরা অমানসিক নির্যাতনের অভিযোগ জানাচ্ছেন। আমাকে মারধর করে কত কারণে 3 জনকে মারিয়ে মনে করে নিয়ে আসছেন, ওই পাহাড়কে পার করে দিয়েছে বাংলাদেশে দিয়ে আমার নদীর ধারে ফেলে দিছে। কোন দেশের সীমান্ত রক্ষা বাহিনী প্রতিবেশী দেশে জোর করে কাউকে ঠেলে পাঠিয়ে দিলে আন্তর্জাতিক আইনে তাকে পুশিন বলা হয়। এই ব্যক্তিদের নাগরিকত্ব বা বসবাসের বৈধতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, তবে এভাবে ঠেলে পাঠিয়ে দেয়া আন্তর্জাতিক অভিবাসন ও মানবাধিকার আইন অনুযায়ী বিতর্কিত এবং অনেক ক্ষেত্রেই অবৈধ। এ ধরনের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। কূটনৈতিকভাবে এটা গ্রহণযোগ্য নয় এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা ঝুঁকি, অবশ্যই ঝুঁকি। এই কারণে যে কারা এখানে আসছে এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। কোন দেশে কাউকে ফেরত পাঠাতে হলে তার সুনির্দিষ্ট পন্থা আছে, অনেক দেশই তা অনুসরণ করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই পন্থা মানছে না ভারত। আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। এমন অবস্থায় দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। আমাদের সর্বোপরি সব পন্থায় এটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করা উচিত। সেখানে আমাদের যে সজাগ দৃষ্টি আছে বা পাহারা আছে সেটাকে বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত আমাদের কূটনৈতিক যে পন্থা আছে সেখানে ভারতের কাছে জোরালো ভাষায় প্রতিবাদ জানাতে হবে। তাদেরকে যে আইনসিদ্ধ যে পথ আছে সেই পথে তাদেরকে পাঠাতে হবে। পুশিনটা কোনো পন্থা নয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলছে যথাযথ প্রক্রিয়া না মেনে পুশিন করায় জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ এর সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে, যেখানে প্রতিবাদের কথা তুলে ধরা হয়েছে মৌখিক ও লিখিতভাবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। 2 দিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীর মানুষ। জলাবদ্ধতায় তলিয়ে গেছে নিউ মার্কেট, মিরপুর, মালিবাগ সহ নগরের বেশ কিছু এলাকা। দোকানে পানি প্রবেশ করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন উন্নয়ন রূপ নিয়েছে যেন ভোগান্তিতে। টেকসই উন্নয়ন চান তারা। আর এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি থাকবে আরও 2 দিন। প্রথম দেখায় এ ঢেউ কোনো সাগর বা নদীর তীর মনে হলেও এটি রাজধানীর অন্যতম ব্যস্ত নিউ মার্কেট এলাকার চিত্র। গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীতে টানা বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা আরো বাড়ে, আর ভারী বর্ষণেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজটের। এরকম কোন রকম বৃষ্টি হলে পানি হয়ে যায়, আমরা কি করব ভাই? আমাদের তো লস। আরো দিন দোকান করতে পারি নাই, এখন তো আজকে আবার খুলছি, তো পানি টানে না। ভোর রাতে বৃষ্টি কিছুটা কমলেও শুক্রবার সকাল থেকেই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। যানজট আর জমে থাকা কাদা পানি পেরিয়ে সবাইকে ছুটতে হচ্ছে জীবিকার তাগিদে। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ইনকাম যদি ঠিক মতন থাকে, সবাই ফ্যামিলি সকালে চলতে পারবে। ইনকাম না থাকলে ফ্যামিলিও কষ্ট করবো, আমরাও কষ্ট করবো। পাঁচশো এলাকায় এরকম পানি পাই গেছে, নিউ মার্কেটের আশপাশে গাছিয়া। একই চিত্র রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডা, মিরপুর, কালশী সহ নগরের বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মাঝে মধ্যেই বিকল হচ্ছে গাড়ি, বন্ধ হয়ে যাচ্ছে সিএনজির মতো ছোট যানও। বৃষ্টিতে অনেক কষ্ট হচ্ছে আমাদের চলাফেরা, হাঁটা চলাচলা। এটা একদম সমাধান চাই, বা যাতে ওই লাইনটা যাতে একদম ক্লিয়ার হয়ে যায়, যাতে পানি যাতে বৃষ্টি আসার সাথে সাথে যাতে পানি পরিষ্কার হয়ে যায়। এদিকে আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। আর নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে দেশ জুড়ে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তো বা আজকের মধ্যে যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডার টাঙ্গাইলে পার্শ্ববর্তী জায়গায় আছে, সেটা হয়তো দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু না, আমাদের বেশিরভাগ অঞ্চলে বা অনেক জায়গায় আমাদের ভারী বর্ষণও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর ও নৌ বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রাজধানীর এই ভোগান্তি কমাতে বারবার চেষ্টা করা হয়েছে। নগরবাসী বলছেন সেসব উন্নয়ন মূলত ভোগান্তিতে রূপ নিয়েছে। তারা চান টেকসই উন্নয়ন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অন্তত 10 জেলা।
নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে উপকূলের বেশ কয়েকটি বাঁধ ভেঙে গেছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ডুবে গেছে ধান, শাকসবজি, অন্যান্য ফসল ফলাদিও। কক্সবাজারের মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। আর চকরিয়ার বজ্রপাতে মারা গেছেন আরও একজন। এছাড়া সাগর উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী একটি হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সুলতান নামের হাউসবোটটি সম্পূর্ণভাবে পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে বোটে থাকা ১২ জন পর্যটক। শুক্রবার রাত 8:30টার দিকে পর্যটন স্পট শহীদ সিরাজ লেক সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুলতান হাউসবোটের স্টাফ মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, 12 জন পর্যটক নিয়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর হয়ে নীলাদ্রি লেকে এসে নদীতে হাউসবোট নোঙর করেন। কেবিনের একজন মোবাইল ফোন চার্জের জন্য মাল্টিপ্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় অন্য একটি পর্যটকবাহী নৌকাতে পর্যটকদের দ্রুত তুলে দিয়ে কোনো রকমে জীবন রক্ষা করা হয়। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।